স্বাগত রাত 9টায় বাংলাদেশ আপনাদের সাথে আছে আমি কায়কো বাতাস। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক। শুরুতেই শিরোনাম। নির্বাচনের প্রতিরোধ করতে পারেনি বিএনপি, দলের শৃঙ্খলার অভাব দেখছেন ফখরুল। গণফোরামের 2 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন, ইঙ্গিত ডক্টর কামালের। আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকায় পৌঁছেছেন। সন্ধ্যা 6টা 7 প্রয়াত এই নেতাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা। শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় তার বেইলি রোডের সরকারি বাসভবনে। এ সময় দলের নেতারা প্রয়াত এ নেতাকে শ্রদ্ধা জানান। পরে মরদেহ রাখা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের মানুষ। পরে হেলিকপ্টারে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হবে কিশোরগঞ্জে। সেখানে বেলা 12টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে হবে দ্বিতীয় জানাজা। দুপুর 2টায় তৃতীয় জানাজা হবে ময়মনসিংহের আঞ্জুমান মাঠে। এরপর মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। বাদ আসর দাফন করা হবে বনানী কবরস্থানে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টার দিকে মারা যান সৈয়দ আশরাফ। থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। জন্ম ময়মনসিংহে হলেও কিশোরগঞ্জের সাথে নিবিড় সম্পর্ক ছিল সৈয়দ আশরাফের। কাল শেষবারের মতো যাচ্ছেন 2 জেলায়, তবে তা মরণে। সেখানে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ, হবে 2টি জানাজা। একজন সৎ ও বিচক্ষণ রাজনীতিকে হারানোর শোক বইছে সেসব এলাকায়। যোগ্য পিতা সৈয়দ নজরুল ইসলামের যোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম। পেশার কারণে বাবার ময়মনসিংহে বাস, সেখানেই জন্ম আশরাফের। বেড়ে ওঠেন ময়মনসিংহের কলেজ রোডের একটি বাড়িতে। আনন্দমোহন কলেজে পড়ার সময় যুক্ত হন রাজনীতির সঙ্গে। ময়মনসিংহের মানুষ কিন্তু চাইতো যে সৈয়দ আশরাফ একবার এই সদর আসনে নির্বাচন করুক বা ময়মনসিংহের যে কোনো আসনে নির্বাচন করুক। পৈতৃক ভিটা কিশোরগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রেও বাবা সৈয়দ নজরুল ইসলামকে অনুসরণ করেছেন তিনি। তার মৃত্যুতে শোকার্ত কিশোরগঞ্জের রাজনীতিক ও সাধারণ মানুষ। পরে এলাকাবাসীর প্রত্যেকটি লোকে কে কি করতেছে না করতেছে, কিভাবে চলতেছে না চলতেছে, সবারই খোঁজ খবর নিতেন। ভালো লোক ছিল, আপনার দেশে খুব গর্ব লোক ছিল, ওই জন্য আমরা খুব মায়া লাগে। খুব মাত্র 6 দিন আগে জাতীয় নির্বাচনে জয় পান সৈয়দ আশরাফ। তাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সবাই, কিন্তু মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া। তার মতো একজন রাজনীতিবিদ আমরা হারিয়েছি। আমরা কিশোরগঞ্জবাসী মনে হয় যে আমরা একজন অভিভাবক হারিয়েছি। সৈয়দ আশরাফের পক্ষে এবার প্রচার চালিয়েছে কিশোরগঞ্জবাসী, জিতিয়েছে তারাই। এলাকাবাসী বলছে সৈয়দ নজরুল ইসলামের মতো সৈয়দ আশরাফুল ইসলামের নামও লেখা থাকবে দেশের ইতিহাসে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শৃঙ্খলার অভাবে নির্বাচনে বিএনপি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে মনে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নোয়াখালীতে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। পাশাপাশি তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে সরকার। এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানান তিনি। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে বলেন, রাজনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে ক্ষমতাসীন দল। এর আগে কুমিল্লার সাংবাদিকদের ফখরুল বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বারবার ছুটে গেছি বিভিন্ন জায়গায়, বলেছি জেগে উঠুন, আপনার অধিকার আপনার রক্ষা করুন। আমরা রক্ষা করতে পারি কেন পারি? এই জন্য যে আমরা সুশৃঙ্খল নই, আমরা মরার আগেই মরে যাচ্ছি। আন্দোলন নির্বাচনে ব্যর্থ বিএনপির এখন নালিশ ছাড়া আর কিছুই করা নেই বলে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথ সভায় এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্যকে ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংলাপ বলেও মন্তব্য তার। পাশাপাশি ভোটে নিরপেক্ষ ভূমিকার জন্য ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করছে আওয়ামী লীগ। যৌথ সভায় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। 10 বছর ধরে একটা আন্দোলন করতে পারে, জাতীয় নির্বাচন, তারপরে অংশ নিয়েছে,
আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচনেও তারা চরমভাবে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। বিএনপির শপথ না নেয়ার সিদ্ধান্ত জানালেও নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী দুজন সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের। তিনি বলেন, বিষয়টি তারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। বিকেলে সেগুনবাগিচায় বর্ধিত সভায় নির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ নেয়ার পক্ষে মত দেন গণফোরামের বেশিরভাগ নেতা। এ সময় ডক্টর কামাল বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও গণফোরামের দুই প্রার্থীর সংসদ সদস্য হওয়া দলের অর্জন। তারা শপথ নিলে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ঐক্য টিকে থাকবে। আমাদের দুজন এরা তো যেহেতু বিরোধী দল থেকে হয়েছেন এবং এটাকে আমরা বলেছি এটা তাদের এটা অর্জন যে তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছে। অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিচ্ছি, কিন্তু আমার নিজের ধারণা যে ইতিবাচকভাবে আমরা চিন্তা করব। সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। নির্বাচন পরবর্তী সহিংসতা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দাও জানান তারা। এদিকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ। 30 ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর রাতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন সুবর্ণচরের বাগ্গা গ্রামের এক 4 সন্তানের জননী। ধর্ষণের শিকার ওই নারীকে ভর্তি করা হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। ঘটনার 5 দিন পর সেই নারীকে দেখতে নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদ থেকে রুহুল আমিনকে বহিষ্কারের পাশাপাশি বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্য পদও। শুক্রবার রাতে দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। মামলার 9 আসামির মধ্যে সোহেল, স্বপন, বেচু ও বাসুকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক হানিফ, চৌধুরী, আবুল, মোশাররফ এবং সালাউদ্দিন। তবে এ ঘটনার পরিকল্পনাকারী হাসান আলী বুলু ও জসিমউদ্দিনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সুবর্ণচরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণেই দেশে ধর্ষণ সহ নানা অপরাধ বেড়ে চলছে। এই রকম বৈষয়িক কর্মকাণ্ড কারা করতে পারে? দলমত নির্বিশেষে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মহিলা দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কার্যকরী সংসদ চায় জাতীয় পার্টি, সেজন্যই বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত দলের কো চেয়ারম্যান GM কাদেরের। বললেন, সরকারের ভুলগুলো সংসদে জোরালোভাবে তুলে ধরতে চায় তার দল। এরই মধ্যে দলের প্রধান এরশাদ ঘোষণা দিয়েছেন, মশিউর রহমান রাঙা হচ্ছেন বিরোধী দলের চিফ হুইপ। যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। 10ম সংসদে বিরোধী দল হয়েও সরকারে আছেন জাতীয় পার্টির 3 নেতা। এবারও নির্বাচন করেছে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে, আসনও পেয়েছে 22টি, কিন্তু সরকারে থাকছে না এরশাদের দল। একাদশ সংসদে বিরোধী দলের নেতা হচ্ছেন HM এরশাদ। দলের কো চেয়ারম্যান GM কাদের বলছেন, কার্যকর বিরোধী দল ছাড়া জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় সংসদ। এ কারণেই জাতীয় পার্টির এ সিদ্ধান্ত। অন্যায় দেখলে আওয়ামী লীগ সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আমরা সংসদে যেগুলো জনগণের কথা তুলে ধরব, সেখানে সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে তুলে ধরব। এটা তো একটা ক্ষেত্রে তাদের সহায়তা করা, তাদেরকে গালাগালি করব, তাদের প্রতি সহিংসতা প্রদর্শন করব, এই ধরনের উদ্দেশ্য নিয়ে তো আমরা বিরোধী দল করছি না। সরকারে না থাকলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবে কি জাতীয় পার্টি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো উপায়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেওয়া হবে। বিরোধী দল হওয়ার কারণে অঙ্গীকার বাস্তবায়নে কোনো সমস্যা হয়েছে এটা আমার কাছে মনে হয়নি। কাজেই এবং বিরোধী দল কেউ না কেউ তো হতেই হবে এবং তাদের অঙ্গীকারও তো থাকতে হবে এবং সেগুলোকে পূর্ণ করতে হবে এবং এইভাবেই তো সবসময় সব দলই করে আসছে। আওয়ামী লীগও বিরোধী দলে ছিল। সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে পারলে দলের ইমেজ বাড়বে বলেও মনে করেন জাতীয় পার্টির এই নেতা। যতটুকু সম্ভব আমরা ততটুকুই করব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চোর সন্দেহে এক যুবককে গাছে ঝুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, 27 ডিসেম্বর রাতে শ্রীপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে টেলিভিশন চুরি হয়। পরদিন সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান তুহিন সহ কয়েকজন ওই যুবককে চোর সন্দেহে ধরে নিয়ে যায়। পরে বাজারে একটি গাছে ঝুলিয়ে মারধরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতের বাবা থানায় মামলা করেছেন। আর ওর আগের রেকর্ড খারাপ আছে, যার জন্য সবার সন্দেহটা বেশি হয়েছে। কাছে ওই পরে হুমকি যে বাইন্দে যাতে স্বীকারোক্তিটা দেয়। কেউ দড়ি আগে দিয়েছে, কেউ বাড়ি হচ্ছে, কেউ নাটি আগে দিয়েছে, সব মারছে। মধ্যযুগের বড় যে কাজ করেছে এবং সে অন্যায়, এর উত্তম বিচার হওয়া উচিত। গাছে বেঁধে উল্টো করে বেঁধে তাকে যৌনজ্ঞ ব্যক্তিরা পিটিয়েছে এবং সে আহত হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সংবাদটা আমাদের কাছে ওভাবে আসেনি। আমাদের কাছে যদি অভিযোগ নিয়ে আসে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের জীবনযাত্রা। রংপুরের বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে 3 দিনে দগ্ধ হয়েছেন অন্তত 7 জন। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগ সহ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.6 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকবে এবং দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রংপুর মেডিকেলে প্রতিদিনই শীতজনিত রোগে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। 1 সপ্তাহ ধরে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা, এতে বিপাকে পড়ছেন কৃষকরা। বাতাসটার জন্য আর কিন্তু খুবই ঠান্ডা, আর কি ওরকম একটা কুয়াশা কিন্তু নেই, খুবই ঠান্ডা। কুয়াশা নাই, প্রচুর শীত, আগুন তাপাইতেছি এখন। জানুয়ারি মাসের শেষের দিক পর্যন্ত তাপমাত্রাটা এই কমা এবং বাড়ার মধ্যেই থাকবে। আর কুয়াশার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের প্রেডিকশন আছে, ফোরকাস্টিং আছে, যে কুয়াশাটা মাঝারি মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত, সকাল পর্যন্ত, মাঝে মাঝে দুপুর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজনে। শেষ করব আকিমুর রহমানের অনন্য সাহিত্য পুরস্কার পাওয়ার কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট।